অমৃতা দেবী কোটিপতি, কিন্তু ছেলের জন্য উপযুক্ত জীবনসঙ্গী খুঁজতে তিনি ভিখারির বেশে পরীক্ষা নিতে গেলেন। কেউ করল অপমান, কেউ বাড়িয়ে দিল সাহায্যের হাত। শেষ পর্যন্ত কোন মেয়ে যোগ্য বলে প্রমাণিত হলো? জানতে হলে গল্পটি শেষ পর্যন্ত শুনুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলের সাথে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। অমৃতা দেবী এখন একজন কোটিপতি ব্যবসায়ী, কিন্তু তার জীবন শুরু হয়েছিল দারিদ্র্যের মধ্যে। বাবা ছিলেন একজন সাধারণ স্কুল শিক্ষক, মা গৃহিণী। সংসারে টানাটানি লেগেই থাকত। ছোটবেলায় তার স্বপ্ন ছিল উচ্চশিক্ষা নিয়ে বড় কিছু করার, কিন্তু ভাগ্য তাকে অন্য পথে নিয়ে যায়। বাবার অকাল মৃত্যুতে অমৃতার পরিবার আরও বিপর্যস্ত হয়ে পড়ে। সংসারের ভার কাঁধে তুলে নিতে হয় তাকে। পড়াশোনার পাশাপাশি সেলাই, টিউশন ও ঘরোয়া খাবার তৈরি করে বিক্রি করা শুরু করেন। দারিদ্র্যের কারণে উচ্চশিক্ষা শেষ করতে পারেননি, কিন্তু হালও ছাড়েননি। এই কঠিন সময়ে একদিন তার জীবনে আসে অরিন্দম সেন, এক মধ্যবিত্ত পরিবারের যুবক। অরিন্দম ছিলেন সৎ, সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত এবং একজন স্কুল শিক্ষক। অমৃতার সংগ্রামের গল্প শুনে তিনি মুগ্ধ হন এবং তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। বিয়ের পরেও অমৃতার জীবনে কঠিন সময় কাটেনি। শ্বশুরবাড়ির সবাই তাকে শুধু গৃহিণীর দায়িত্বে দেখতে চেয়েছিল, কিন্তু অমৃতার স্বপ্ন ছিল ব্যবসা করার। অরিন্দম একমাত্র ব্যক্তি ছিলেন যিনি তাকে সমর্থন করেছিলেন। স্বামীর উৎসাহে অমৃতা তার নিজস্ব হস্তশিল্প ব্যবসা শুরু করেন। প্রথমে ছোট পরিসরে কাজ শুরু হলেও ধীরে ধীরে তা জনপ্রিয় হয়ে ওঠে, কিন্তু ব্যবসা বাড়ার সাথে সাথে চ্যালেঞ্জও বাড়তে থাকে। এই সময়ে তাদের জীবনে আসে একমাত্র সন্তান অভি। অভির জন্মের পর অমৃতার দায়িত্ব আরও বেড়ে যায়, কিন্তু তিনি নিজের ব্যবসাকে ছাড়েননি। রাত জেগে কাজ করেছেন, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন। দীর্ঘ পরিশ্রমের ফলে অমৃতা সফল হন, কিন্তু যখন তার ব্যবসা সাফল্য শীর্ষে, তখনই হঠাৎ তার স্বামী অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার পরও অরিন্দম বাঁচেননি। স্বামীর মৃত্যুর পর অমৃতার জীবন আরও কঠিন হয়ে যায়, কিন্তু তিনি ভেঙে পড়েননি। তিনি তার ছেলেকে মানুষের মতো মানুষ করার জন্য নিজেকে আরও শক্ত করে তোলেন। আজ অভি বড় হয়েছে, পড়াশোনা শেষ করেছে। অমৃতা চান তার ছেলে এমন একজন জীবনসঙ্গী পাক যে সত্যিকারের ভালো মনের মানুষ হবে। টাকার জন্য সম্পর্ক করবে না, কিন্তু সেটি কিভাবে নিশ্চিত হবেন? তাই তিনি একটি বিশেষ পরিকল্পনা করেন। ভিখারি সেজে তার হবু পুত্রবধূকে পরীক্ষা করবেন। মেঘলার পরিবার অভিজাত, শিক্ষিত এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত। মেঘলাও সুন্দরী, শিক্ষিতা ও ভদ্র স্বভাবের। অভির সাথে তার পরিচয় হয় একটি পারিবারিক অনুষ্ঠানে, আর সেখান থেকেই সম্পর্কের শুরু। মেঘলার ব্যবহার ও কথাবার্তা বেশ মার্জিত, কিন্তু অমৃতা দেবীর মনে তখনও এক অদৃশ্য শঙ্কা কাজ করছিল। তিনি নিজের জীবন থেকে শিখেছেন যে টাকা মানুষের প্রকৃত চরিত্র পরিবর্তন করতে পারে। অনেকে সামনে ভালো ব্যবহার করে, কিন্তু স্বার্থ ফুরিয়ে গেলে বদলে যায়। এই কারণেই তিনি নিশ্চিত হতে চাইলেন মেঘলা সত্যি একজন সৎ ও উদার মনের মানুষ কিনা। অমৃতা দেবী সিদ্ধান্ত নিলেন তিনি নিজে মেঘলার কাছে সাহায্য প্রার্থী হয়ে যাবেন, কিন্তু সরাসরি পরিচয় দিয়ে কিছু জিজ্ঞেস করা ঠিক হবে না, কারণ মেঘলা তখন অমৃতাকে সম্মান দেখিয়ে যে কোনো কথাই বলতে পারে। তাই তিনি অন্যভাবে তার মনোভাব জানার চেষ্টা করলেন। তিনি একটি অভিনব পরিকল্পনা করলেন। ভিখারি সেজে মেঘলার বাড়ির সামনে গিয়ে সাহায্য চাইবেন। তিনি দেখতে চান টাকা ও সামাজিক মর্যাদার বাইরে গিয়ে একজন সাধারণ মানুষকে মেঘলা কেমনভাবে দেখে। পরিকল্পনা করার পরই তিনি এই ব্যাপারে ছেলে অভির সাথে কোনো কথা বলেননি। তিনি জানতেন অভি এই পরীক্ষা সম্পর্কে জানলে হয়তো বাধা দেবে বা মেঘলাকে আগেই সতর্ক করে দেবে। তবে একদিন অভির সামনে তিনি মেঘলার বিষয়ে অল্প কথায় সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, মা হয়ে আমার চিন্তা তো থাকবেই, টাকার লোভ যেন মেয়েটাকে পরিবর্তন না করে ফেলে। অভি তখন হেসে বলে, মা তুমি কেন এত সন্দেহ করছো? মেঘলা খুব ভালো মেয়ে, তুমি নিজেই দেখবে। অমৃতা দেবী কিছু না বলে মৃদু হাসলেন। পরের দিন সকালে তিনি তার পুরনো আলমারি ঘেটে একটি পুরাতন ছেঁড়া শাড়ি বের করলেন। পুরনো চাদর দিয়ে মাথা ঢাকলেন, হাতে একটা কাঠের লাঠি নিলেন
যাতে চলাফেরায় অসহায় লাগতে পারে। মুখে কিছুটা ধুলো মেখে চেহারাটাকে আরও করুণ করে তুললেন। আয়নায় তাকিয়ে নিজেকে দেখে চিনতে পারলেন না। কোটিপতি ব্যবসায়ী অমৃতা দেবী আজ যেন এক অসহায় বৃদ্ধা রূপ নিয়েছেন। এখন তিনি প্রস্তুত তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য। তারপর তিনি মৃদু হাসলেন। তারপর ধীরে ধীরে বেরিয়ে পড়লেন বাড়ি থেকে। মেঘলার বাড়িটা বেশ বড়। বাইরে সুন্দর ফুলের বাগান, ঝকঝকে সাদা রঙের দেয়াল। দরজার বাইরে দুজন পাহারাদার দাঁড়িয়ে আছে। অমৃতা ধীরে ধীরে গেটের সামনে গিয়ে দাঁড়ালেন। লাঠিতে ভর দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, বাবু একটু সাহায্য করবেন, খুব কষ্টে আছি। একজন পাহারাদার বিরক্ত মুখে তাকালো। এখানে ভিক্ষে দেওয়া হয় না, অন্য কোথাও যান। অমৃতা মৃদু কাঁপা গলায় বললেন, বাবা অনেকক্ষণ কিছু খায়নি, একটু খাবার দেবেন? এবার পাহারাদার রাগী স্বরে বলল, বলেছি তো চলে যান, না হলে ঝামেলা হবে। অমৃতা হতাশ হলেন না, বরং ধৈর্য ধরে অপেক্ষা করলেন। কিছুক্ষণ পর দরজা খুলে ভেতর থেকে একজন কাজের মেয়ে বেরিয়ে এলো। কাজের মেয়ে অমৃতার দিকে একবার তাকিয়ে করুণ স্বরে বলল, ঠাকুমা এখানে ভিক্ষে দেওয়া হয় না, তবে আপনি একটু অপেক্ষা করুন, আমি কিছু খাবার এনে দিচ্ছি। অমৃতা মৃদু হেসে বললেন, সোনামা তুমি বড় ভালো, ঈশ্বর তোমার মঙ্গল করুক। কাজের মেয়ে বাড়ির ভেতরে গেল, কিন্তু মিনিট পাঁচেকের মধ্যেই এক নারীর কণ্ঠ ভেসে এলো। কে বলল তোমাকে ভিখারিদের জন্য খাবার দিতে? এভাবে হলে তো রোজ দরজায় ভিখারিরা এসে ভিড় করবে। অমৃতা বুঝতে পারলেন এটা মেঘলার মায়ের কণ্ঠ। কাজের মেয়ে বেরিয়ে এলো। এবার একটু লজ্জিত মুখে বলল, ঠাকুমা ক্ষমা করবেন, কিছু দিতে পারবো না। অমৃতা ধৈর্য ধরে অপেক্ষা করলেন। এবার দরজার কাছে একটি গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন মেঘলা। পরনে হালকা গোলাপি রঙের শাড়ি, চোখে সানগ্লাস, হাতে ফোন নিয়ে ব্যস্তভাবে কথা বলছিলেন। অমৃতা ধীরে ধীরে লাঠিতে ভর দিয়ে তার দিকে এগিয়ে গেল। মা একটু খাবার দেবে, খুব ক্ষুধার্ত আমি। মেঘলা প্রথমে তাকালেন না, ফোনে কথা বলতে ব্যস্ত ছিলেন। তারপর বিরক্ত হয়ে এক ঝলক দেখে বললেন, এখান থেকে যান, এসব জায়গায় দাঁড়িয়ে থাকবেন না। অমৃতার বুকটা কেমন যেন হাহাকার করে উঠল। তিনি একটু দম নিয়ে বললেন, মা আমি সারাদিন কিছু খাইনি, শুধু একটু জল দিলেও চলবে। মেঘলা এবার তার সানগ্লাস খুলল, চোখে কিছুটা বিরক্তির ছাপ। এইসব নাটক করতে এখানে আসবেন না, গেটে পাহারা দেওয়া আছে যাতে এসব মানুষ ঢুকতে না পারে, আপনি বুঝতে পারছেন না? অমৃতার হৃদয়টা ধক করে উঠল। এতক্ষণ ধরে তিনি অপেক্ষা করছিলেন কিছু মানবিকতা দেখার জন্য, কিন্তু মেঘলার কণ্ঠে একটুও সহানুভূতি নেই। ঠিক তখনই মেঘলার ছোট বোন রিয়া ভেতর থেকে বেরিয়ে এলো। সে বয়সে ছোট, হয়তো 17-18 বছরের মতো হবে। অমৃতাকে দেখে দ্রুত দৌড়ে গেল রান্নাঘরের দিকে। কয়েক মিনিট পর হাতে একটা প্লেট নিয়ে ফিরে এলো। ঠাকুমা এই নিন, এটা খেয়ে নিন, আর বসার জন্য একটা কাপড় এনে দিচ্ছি। অমৃতার চোখে জল এসে গেল। তিনি ধীরে ধীরে প্লেটটা হাতে নিলেন। সোনামা তুমি বড় দয়ালু, ঈশ্বর তোমার মঙ্গল করুক। রিয়া হাসল, না ঠাকুমা এটা তো আমার কর্তব্য। মেঘলা বিরক্ত মুখে বলল, রিয়া এসব দরকার নেই, এই সব লোকজন অভ্যাস বানিয়ে ফেলে, তারপর রোজ চলে আসে। তুমি যা করছো এটা ঠিক না। রিয়া কিছু বলল না, কিন্তু তার চোখে অবিশ্বাসের ছাপ ছিল। অমৃতা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। এতক্ষণে তিনি যা জানার বুঝে গেছেন। মেঘলা ও তার পরিবার আসলে সমাজের উচ্চবিত্ত শ্রেণীর প্রতিনিধিত্ব করে, যারা টাকার বাইরে কিছু বোঝে না। কিন্তু রিয়া ছিল এক ব্যতিক্রম। অমৃতা ধীর পায়ে গেটের বাইরে চলে গেলেন। আজ তার সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। গেট থেকে বেরিয়ে এসে অমৃতা দেবী কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইলেন। তার বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। এত বছর কঠোর পরিশ্রম করে লড়াই করে তিনি আজ কোটিপতি হয়েছেন। জীবনের প্রতিটি মুহূর্ত তাকে শিখিয়েছে টাকা শুধু আরাম দেয়, কিন্তু সত্যিকারের মানবিকতা সবার মধ্যে থাকে না। আজকের ঘটনা তাকে গভীরভাবে নাড়া দিল। মেঘলা, যাকে তিনি তার ছেলের ভবিষ্যৎ জীবনসঙ্গী ভাবছিলেন, সে একজন ভিখারিকে সামান্য খাবার দিতেও রাজি হলো না। অথচ তার ছোট বোন রিয়া বিনা দ্বিধায় সাহায্যের হাত বাড়িয়ে দিল। এর মানে কি? তিনি এবার নিশ্চিত হলেন এই মেয়েটি তার ছেলের জন্য উপযুক্ত নয়। অমৃতা ধীরে ধীরে নিজের বাড়ির দিকে হাঁটতে লাগলেন। দরজায় পৌঁছে
আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের ধুলো ময়লা পরিষ্কার করলেন। তারপর পুরনো শাড়িটা খুলে ফেলে নতুন একটি শাড়ি পরে বসলেন। কিছুক্ষণ পর অভি এলো। সে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, মা, আজ বিকেলে মেঘলার পরিবার আমাদের ডিনারে আমন্ত্রণ জানিয়েছে। তুমি কি তৈরি? অমৃতা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, অভি, তুমি সত্যিই কি মেঘলাকে ভালোবাসো? অভি একটু অবাক হয়ে বলল, হ্যাঁ মা, ও তো অসাধারণ মেয়ে, শিক্ষিতা, রুচিশীল, আমাদের মতো উচ্চবিত্ত পরিবার থেকে এসেছে। ওর মতো জীবনসঙ্গী আমি পেলে আমার জীবন সম্পূর্ণ হয়ে যাবে। অমৃতা দীর্ঘশ্বাস ফেললেন। কিন্তু একটা জিনিস জানো, উচ্চবিত্ত হওয়া আর বড় মনের মানুষ হওয়া এক জিনিস নয়। অভি ভুরু কুঁচকে তাকালো। তুমি এসব কি বলছো মা? অমৃতা ধীরে ধীরে পুরো ঘটনা খুলে বললেন। কিভাবে তিনি আজ ভিখারি বেশে মেঘলার বাড়ির সামনে গিয়েছিলেন, কিভাবে মেঘলা তাকে তাড়িয়ে দিয়েছিল, আর কিভাবে তার ছোট বোন রিয়া সাহায্য করতে চেয়েছিল। অভির মুখ কঠিন হয়ে গেল। এটা অসম্ভব, মেঘলা এমন করতে পারে না। তুমি হয়তো ভুল দেখেছো মা। অমৃতা মৃদু হাসলেন। আমি ভুল দেখিনি অভি, আমি নিজের চোখে দেখেছি। আর আমি তোমার মায়ের জায়গা থেকে নয়, একজন মানুষ হিসেবে বলছি। একজন মানুষের আসল চরিত্র বোঝা যায় যখন সে এমন কারো সামনে পড়ে যাকে সে মূল্যহীন ভাবে। মেঘলা তোমাকে ভালোবাসতে পারে, কিন্তু ওর মনের গভীরে কি আছে সেটাও তো দেখা দরকার, তাই না? অভি এবার চুপ করে গেল। সে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। সন্ধ্যায় অভি একা গিয়ে মেঘলার সঙ্গে দেখা করল। কথায় কথায় সে বলল, মেঘলা, ধরো একদিন আমরা সব হারিয়ে ফেললাম, তখন তুমি কেমন থাকবে? মেঘলা একটু হেসে বলল, কেন, এমন কিছু তো হবে না, আমাদের তো অনেক টাকা আছে। অভি একটু থেমে বলল, তবুও যদি কখনো এমন হয় যে আমাদের গরিব মানুষের মতো জীবন কাটাতে হয়, তখন তুমি আমার সঙ্গে থাকবে তো? মেঘলা এবার কিছুটা বিরক্ত হয়ে বলল, অভি, তুমি এসব আজে বাজে কথা কেন বলছো? আমি তো ভালোবাসি তোমাকে, কিন্তু জীবনটা শুধু ভালোবাসায় চলে না, কমফোর্ট, স্ট্যাটাস এগুলোও দরকার। অভির মন খারাপ হয়ে গেল। আজ তার মা ঠিক কথাই বলেছিলেন। সেদিন রাতেই অভি মেঘলার সঙ্গে সম্পর্ক ভেঙে দিল। কয়েক মাস কেটে গেল। অভি এখনও মেঘলার সাথে ব্রেকআপের বিষয়টি নিয়ে ভাবত, কিন্তু সে জানত সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। একদিন রিয়ার সঙ্গে তার দেখা হলো এক চ্যারিটি ইভেন্টে। সেখানে সে দেখল রিয়া গরিব মানুষদের জন্য কাজ করছে, বৃদ্ধাদের জন্য থাকার ব্যবস্থা করছে। অভি এগিয়ে গিয়ে বলল, তুমি তো সত্যি অন্যরকম রিয়া, আমার জানা উচিত ছিল। তুমি আর তোমার দিদি একেবারে আলাদা মানুষ। রিয়া হাসল। মানুষের মূল্য টাকা দিয়ে হয় না অভি। আমার মা বাবা হয়তো আমাদের বড়লোক করে তুলেছে, কিন্তু আমি চাই সত্যিকারে মানুষের মতো বাঁচতে। অভি কিছু বলল না, শুধু চেয়ে রইল। অমৃতা দেবী দূর থেকে এই দৃশ্য দেখে মৃদু হাসলেন। আজ থেকে নিশ্চিত হলেন তার ছেলে হয়তো ভুল মেয়ের জন্য কষ্ট পেয়েছে, কিন্তু সে সঠিক শিক্ষাটাই পেয়েছে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।